বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ছিলেন একজন শিক্ষক, যিনি ভোর 5টায় 1 ঘন্টা করে ফ্রি টিউশন করাতেন। কিন্তু শর্ত ছিল, যারা ওই সাত সকালে স্নান করে পরিপাটি হয়ে আসবে তাদেরকেই তিনি শুধুমাত্র পড়াবেন। তাই কালাম নামের ছোট্ট ছেলেটি ভোর 3টের সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিত। আর 7 ভাই বোনের জন্য মা শুধু রাঁধতেন ভাত, কিন্তু ছোট্ট ছেলেটার জন্য করতেন কয়েকটা বাড়তি রুটি। ভোর 3টে উঠে পড়তে যাবে ছেলেটা, তখন যদি খিদে পায়। শুধু তাই নয়, দিন আনি দিন খায়ের সংসারে নামমাত্র পুঁজি থেকে কিনতেন বাড়তি কেরোসিন। কত রাত পর্যন্ত ছেলেটা পড়াশোনা করবে কে জানে। লেখাপড়া শিখেই যে এই ছেলে অনেক দূর যাবে ঠিক জানতেন মা। স্বপ্ন দেখতেন তাদের বাড়ির খুব কাছেই যে রয়েছে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্র ছাড়িয়ে যাবে তার ছেলের ডাকনাম। মায়ের সেই স্বপ্ন সত্যি করেছিলেন আব্দুল। তবে রাস্তাটা নেহাত সহজ ছিল না। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল পকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। স্কুলে পড়ার সময় থেকেই রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন কালাম। আর বিক্রি করতে করতেই পড়া হয়ে যেত সমস্ত খবর। তাদের ছোট্ট একটা নৌকা ছিল, সেটাতে করে পুণ্যার্থীদের রামেশ্বরমের মন্দির দর্শন করাতেন। যতক্ষণ পুণ্যার্থীরা মন্দির দর্শন করে ফিরে আসে ততক্ষণ পড়ে নিতেন খানিকটা ক্লাসের বই। স্কুল পাশ করে কলেজে যাওয়ার জন্য একটা বৃত্তি পান। ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ। 1954 সালে সেখান থেকেই পদার্থবিদ্যায় স্নাতক। তারপর ফের স্কলারশিপ নিয়ে চেন্নাইয়ে। কালামের দিদি তার সমস্ত গয়না বন্ধক রেখে 1000 টাকা দেন তাকে পড়াশোনার জন্য। পড়তে শুরু করেন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং। পড়া শেষে 2 জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে তার, একটা ডিআরডিও, অন্যটা এয়ারফোর্স থেকে। ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের। তাই স্বপ্ন দেখতেন ভারতীয় বায়ুসেনার বিমানচালক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন। তাই এক বাক্যে রাজি হলেন এয়ারফোর্সের ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ হলো দেরাদুনে। মোট 25 জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে, এবং 8 জনকে বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। কালাম হয়েছিল নবম। সে যাত্রায় তাই আর যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা হলো না কালামের, বিমান চালকও হয়ে ওঠা হলো না। হাতে ছিল সেকেন্ড অপশন ডিআরডিও। জয়েন করলেন সেখানেই। যোগ দিলেন ডক্টর বিক্রম সারাভাইয়ের টিমে। ট্রেনিংয়ের জন্য একবারই শুধু গিয়েছিলেন বিদেশে, 1963 সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। কালামের প্রতিভায় অভিভূত হন নাসার বিজ্ঞানীরা। আমেরিকার তরফ থেকে কালামকে বলা হয়, আপনি ভারতে ফিরে না গিয়ে নাসাতেই যোগ দিন, ভারতের 5 গুণ বেতন সহ আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু সমস্ত কিছু প্রত্যাখ্যান করে চলে আসেন ভারত মায়ের সেবাতে নিজেকে উৎসর্গ করতে। নিজের অদম্য চেষ্টায় তিনিই হয়েছিলেন পরে ভারতের মিসাইল ম্যান। 1998 সালে পোখরান বিস্ফোরণ পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে স্বপ্নের জাল বুনতেন তার মা আসিম্মা, সেই সমুদ্র সৈকতেই 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করে গিয়েছিলেন তার ছেলে। নাসা থেকে ফিরে এসে একদল নতুন বিজ্ঞানী শুরু করলেন মহাকাশ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা, যাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। শুরুতে কোনো বাজেট ছিল না সরকারের তরফ থেকে। নিকটস্থ সেন্ট মেরি চার্চেই চেয়ার টেবিল লাগিয়ে তারা শুরু করেন গবেষণার কাজ। নিকটস্থ গোশালাতে তৈরি করলেন ল্যাবরেটরি। চার্চের বিশপের বাড়িতে তৈরি হলো ওয়ার্কশপ। নিকটবর্তী সমুদ্র তটে তারা বানালেন রকেট লঞ্চ প্যাড। উৎক্ষেপণ করার জন্য রকেট এবং স্যাটেলাইটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত ছিল না। তাই রকেট এবং স্যাটেলাইটকে পার্ট পার্ট করে সাইকেল এবং গরুর গাড়িতে করে নিয়ে যেতেন আব্দুল কালামের মতো নাসা ফেরত বিজ্ঞানীরা। সত্যি অদ্ভুত ছিল কালামের দেশভক্তি। তার মতো মহান ব্যক্তির দেশের নাগরিক হিসাবে আমরা গর্বিত। ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে ডক্টর এপিজে কালামকে যদি আপনি ভালোবেসে থাকেন, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিন। 1979 সালে ডক্টর আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ করতে যাচ্ছিল PSLV-3-র পরীক্ষামূলক উৎক্ষেপণ। PSLV অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যার সাহায্যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়। গোটা দেশ তাকিয়েছিল সেই উৎক্ষেপণের দিকে, কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পরেই সেটা ধ্বংস হয়, সম্পূর্ণ মিশন ফেল হয়। সারা দেশ থেকে চাপ আসতে শুরু করে কালামের উপর, কারণ তিনি ছিলেন ওই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর এবং মিশন ডিরেক্টর। মিডিয়া প্রশ্নবাণ নিক্ষেপ করতে থাকে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেশের এতগুলো টাকা ধ্বংস করার অধিকার আপনাকে কে দিয়েছে? কালাম খুবই ঘাবড়ে যান। তখন ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান কালামের পক্ষ নিয়ে মিডিয়াকে জবাব দেন, একবার ফেল হয়েছে তাতে কি হয়েছে,
আমার পুরো ভরসা আছে আব্দুল কালামের টিমের উপর। আমার বিশ্বাস তারা 1 বছরের মধ্যে PSLV-3 আবার পুনরায় সফল উৎক্ষেপণ করবে। স্বস্তি পেলেন কালাম, আর তার টিম পেল দ্বিগুণ মনোবল। কালাম তার টিমকে নিয়ে তারপর টানা 1 বছর দিনরাত কাজ করে 1980 সালে সফলভাবে উৎক্ষেপণ করলেন PSLV-3। গোটা দেশ বাহবা জানাতে লাগলো আব্দুল কালামকে। এবার প্রফেসর ধাওয়ান কালামকে বললেন, এবার তুমি সফল, যাও মিডিয়াকে ফেস করো। অবাক হলেন কালাম, বললেন, এটাই হলো একজন লিডারের প্রকৃত গুণ। যখন টিম ব্যর্থ হলো সমস্ত দায়ভার নিজের উপর নিলেন, আবার যখন টিম সফল হলো ক্রেডিটটাও পুরো টিমকেই দিলেন। আর তাতেই এই দুজনের গুণে প্রভাবিত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সফলতায় খুশি হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রফেসর ধাওয়ানকে বলেন, ডেকে পাঠান বিজ্ঞানী আব্দুল কালামকে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। প্রফেসর ধাওয়ান ফোন করলেন কালামকে, বললেন, প্রাইম মিনিস্টার তোমার সঙ্গে দেখা করতে চায়। কালাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব কি করে, আমার তো ভালো পোশাক নেই, চপ্পল পরে থাকি। তখন প্রফেসর ধাওয়ান আরও একটা দামি কথা বলেন, তোমার ভালো পোশাকের দরকার নেই, অলরেডি তুমি সফলতার পোশাক পরিধান করে আছো। গেলেন প্রধানমন্ত্রীর অফিসে, বাহবা জানালেন কালামকে ইন্দিরা গান্ধী, বললেন, আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানাবেন। আমাদের প্রতিবেশী দেশগুলি আগে থেকেই মিসাইল বানানোর কাজ শুরু করে দিয়েছে। চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সরবরাহ করছে। এমন সময় প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত হলেন অটল বিহারী বাজপেয়ী। কালাম হাত মেলানোর জন্য হাতটা বাড়ালেন, কিন্তু অটলজি হাত মেলালেন না। তিনি আব্দুল কালামকে বুকে জড়িয়ে ধরলেন। ইন্দিরা গান্ধী হেসে বলে উঠলেন, অটলবাবু সাবধান, উনি কিন্তু মুসলিমের ছেলে। অটলবাবু বললেন, তাতে কি হয়েছে, উনি ভারতবর্ষের একজন নাগরিক এবং একজন মহান বিজ্ঞানী। কালাম একটু হাসলেন। ডক্টর APJ আব্দুল কালাম আত্মনিয়োগ করলেন মিসাইল বানানোর কাজে। তারপর একে একে বানালেন অগ্নি, পৃথিবী, ত্রিশূল, নাগ ইত্যাদি খতরনাক মিসাইল, যার দ্বারা ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ করা সম্ভব। আর আব্দুল কালামের দৌলতে ভারতবর্ষ শক্তিশালী মিসাইলের নিরিখে পৌঁছে যায় পৃথিবীর 6ষ্ঠ স্থানে। 2014 সালে ভারতবর্ষ থেকে কম খরচে মহাকাশ অভিযান করে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, প্রতি কিমি মাত্র 10 টাকা খরচে। আর মঙ্গল গ্রহ অভিযানে যে খরচ হয়েছিল তার খরচ হলিউডের একটি সিনেমার বাজেটের থেকেও কম। তাই তো পৃথিবীর উন্নত দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়া, নেদারল্যান্ড, ইসরায়েল, UAE এর মতো দেশগুলো ভারতের PSLVর সাহায্যে তাদের স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। 2017 সালে একটা রকেটের সাহায্যেই একসাথে বিভিন্ন দেশের 104টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে ভারতবর্ষ রেকর্ড গড়ে। মহাকাশ গবেষণায় পৃথিবীর উন্নত দেশগুলোকে সমান আব্দুল কালামের দৌলতে। রাষ্ট্রপতি হওয়ার আগে ছিলেন DRDO ও ইসরোতে। মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্নে সম্মানিত করা হয়েছিল আব্দুল কালামকে। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন APJ আব্দুল কালাম। রাষ্ট্রপতি ভবনে ছিলেন 2007 সাল পর্যন্ত। তার সময় রাষ্ট্রপতি ভবনের দরজা সর্বদা জনসাধারণের জন্য খোলা থাকত, বিশেষ করে বাচ্চাদের জন্য। ছেলে, বুড়ো, বিজ্ঞানী, শিক্ষক সকলের জন্যই তিনি ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি। একবার পরিবারের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে। যেহেতু তারা অনেক ভাই বোন ছিলেন, তাই তাদের ছেলে মেয়ে সহ মোট 52 জন আসেন রাষ্ট্রপতি ভবনে। 8 দিন ছিলেন তারা। প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন, কিন্তু 1 কাপ চা থেকে শুরু করে সমস্ত খরচের হিসাব রাখেন তিনি, এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্টেন্টকে দিয়ে হিসাব করিয়ে মোট 3,52,000 টাকা নিজের বেতন থেকে সরকারি অ্যাকাউন্টে ফেরত দেন। আব্দুল কালামের কথায় রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, তার আত্মীয় স্বজনদের নয়। সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবন কাটাতেন কালাম। অন্য রাষ্ট্রপতিরা যখন রাষ্ট্রপতি ভবনে ঢোকেন তখন ট্রাক ভর্তি করে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঢোকেন, আবার যখন বেরোন তখন ডাবল ট্রাক ভর্তি করে নিয়ে বেরোন। কিন্তু কালাম রাষ্ট্রপতি হওয়ার পর শুধুমাত্র 2টো স্যুটকেস নিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢোকেন, আবার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরে সেই 2টো স্যুটকেস নিয়েই বেরিয়ে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার ফিরে যান পড়াশোনার জগতে। শিলং, ইন্দোর ও আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তিরুবনন্তপুরমের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসাবে নিয়মিত পড়াতেন। এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চেই বক্তৃতা দিতে গিয়ে আশ্চর্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর তার সম্পত্তি হিসাবে পাওয়া যায় রামেশ্বরমে বাবার সেই পুরনো বাড়ি, 5,000টি বই, একটি বীণা যেটি তিনি বাজাতে খুব ভালোবাসতেন,
4টি স্যুট, যার দুটোই দেওয়া ছিল ডিআরডিওর, 4টি প্যান্ট, যার দুটো দেওয়া ছিল ডিআরডিওর, 2 জোড়া জুতো, একটি গীতা, একটি সিডি প্লেয়ার যাতে তিনি ভজন শুনতেন। ধর্মের গোড়ামি এড়িয়ে চলতেন বাবা মা। ছোটবেলা থেকে মুক্তমানা ছিলেন আব্দুলও। গড় গড় করে মুখস্থ বলতে পারতেন ভগবদ্গীতা, কোরআন শরীফও। তবে শুধু বইয়েই ডুবে থাকতেন না তিনি। কোথাও যাওয়ার আগেই পকেট থেকে বার করে ফেলতেন ছোট্ট চিরুনি। নামজাদা হেয়ার স্টাইলিস্টের কল্যাণে তৈরি হয়েছিল তার নিজস্ব চুলের ছাঁট। আর সব সময় বলতেন লেখাপড়ার কোনো বিকল্প হয় না। স্কুল পড়ুয়াদের বারবার অনুপ্রাণিত করে বলেছেন নিজের ভবিষ্যতের কারিগর হতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর কখনো কাজে ফাঁকি দেবে না। নিজের জীবনেও একথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি। সম্পূর্ণ কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন আব্দুল কালাম, একবার মায়ের মৃত্যুদিনে আর একবার বাবার মৃত্যুর দিন। বলে গিয়েছিলেন, আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না, আমায় যদি তোমরা ভালোবেসে থাকো মন দিয়ে কাজ করো সেদিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর কোন কোন মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই 2টি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।